আজ আপনি শুনবেন ইপ্সিতা মল্লিকের কাহিনী কালিন্দী, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখিকা ইপ্সিতা মল্লিককে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। লেখিকা ইপ্সিতা মল্লিক হাওড়া নিবাসী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং পড়ার পর বর্তমানে আইটি সেক্টরে কর্মরতা তিনি। অবসর সময়ে তিনি লেখালেখি করেন প্রধানত ভৌতিক এবং অলৌকিক বিষয় নিয়ে। আজ সেই সব লেখার মধ্যে থেকেই আমরা বেছে নিয়েছি তাঁর লেখা কালিন্দী গল্পটিকে। বরেন চাটুর্যের চরিত্রে কুন্তল, শঙ্কর, হরনাথ এবং কবিরাজের ভূমিকায় অপূর্ব, লতার চরিত্রে রীতি, মঙ্গলী, বৃদ্ধা এবং মহিলার ভূমিকায় সঙ্গীতা, খগেনের চরিত্রে দীপক, শ্যামা এবং মালিনীর ভূমিকায় মৌ, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন এবং জটামার ভূমিকায় দেবলীনা, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিঘার পর বিঘা ধান ক্ষেত, তা পেরিয়ে ছোট্ট গ্রাম কালিন্দী। জীবিকা বলতে বেশিরভাগ মানুষই চাষবাস করে। সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত তাদের কাজ মাঠে। কেউ কেউ পাশের গ্রামে মুড়িটা, কলাটা অথবা মাটির জিনিসপত্র বিক্রি করে আসে। এভাবেই দিনের পর দিন তাদের অনাড়ম্বর জীবন কেটে যায়। গ্রামের নিমাই বাণুজ্যের একটা স্বভাব হলো রোজ ভোরে সূর্যোদয়ের আগে স্নান করে নেওয়া। তিনি স্নান করতে গ্রামের প্রান্তে যেখানে গাছপালা ঘেরা পুকুরটা রয়েছে সেই দিকে যান। সেদিনও গেলেন। বসন্তের ভোরের আকাশ অন্ধকারে মৃদু আলোর আভাস পেতে শুরু করেছে। পুকুর ঘাটে দাঁড়িয়ে স্নানের আগে নিমডাল দিয়ে দাঁত মাজছিলেন নিমাই বাণুজ্যে। এমন সময় পেছনের গাছগুলো হঠাৎ খুব জোরে নড়ে উঠল। এত ভোরে গাছে কে উঠবে? গাছগুলো যেভাবে নড়ে উঠল তাতে মনে হলো কোনো বিশালাকার বানর এক গাছ থেকে অন্য একটা গাছে লাফ মারল। ভোরের আলো আঁধারিতে নিমাই বাণুজ্যের একটু ভয় ভয় লাগলো। পৈতেটা হাতে জড়িয়ে তিনি ইষ্টনাম জপ করতে যাবেন, তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় ঠিক তার পেছনেই কেউ একজন আছে। পেছন ফিরে তাকাতেই দেখেন গাছ থেকে নেমে আসছে কালো একটা শরীর, আর তার কানে ভেসে আসছে একটা অদ্ভুত শব্দ। জপ করতে ভুলে যান নিমাই বাণুজ্যে। তার হাতের নিমডাল খসে পড়ে মাটিতে, আর তারপরেই ভেসে আসে কান ফাটা এক আর্তনাদ। সেদিন সকালে গ্রামের সদ্য কৈশোরে পা দেওয়া দুই বন্ধু ক্ষেতের দিকে যায় চাষের কাজে। তারা লক্ষ্য করে জমির পাশের খালটা দিয়ে লাল রঙের জল বয়ে যাচ্ছে। সেই রঙের উৎস খুঁজে তারাই প্রথম দেখতে পায় নিমাই বাণুজ্যের মৃতদেহটা। খালের একপাশে পড়ে রয়েছে নিমাই বাণুজ্যের দেহ। ভয়ে তারা দৌড় লাগায় গ্রামের দিকে। গ্রামের মোড়লকে নিয়ে গ্রামবাসীরা যতক্ষণে ছুটে আসে ততক্ষণে নিমাই বাণুজ্যের মৃতদেহের ওপর দু চারটে কাক এসে জড়ো হয়েছে। মৃতদেহের গলার কাছ থেকে কেউ যেন কিছুটা মাংস খুবলে নিয়েছে, আর সেই কাকগুলো খুবলে খাওয়া গলা থেকেই ঠুকরে ঠুকরে মাংস খাচ্ছে। রাম 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 রাম। কেমন করে মেরেছে? এরকম ভাবে মানুষে মারে? ছি 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 ছি। রাম 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 রাম। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য গ্রামের কেউই প্রস্তুত ছিল না। কেউ ভগবানের নাম জপ করতে লাগলো, কেউ বা চেয়েও ভয়ে চোখ ফেরাতে পারল না। নিমাই বাণুজ্যের স্ত্রী কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন।
মৃতদেহ সৎকার করতে করতে বিকেল গড়িয়ে গেল। পুরো গ্রামটা যেন থমথম করছে। কারো বাড়িতেই সেদিন ভাত চলল না। এমন ভয়ঙ্কর ঘটনা তারা বাপের জন্মে দেখেনি। সন্ধেবেলা গ্রামের মোড়ল বরেন চাটুর্যে সকলকে সভায় ডেকে পাঠালেন। নিমাই বাড়ুজ্যের পরিবারও সেখানে উপস্থিত ছিল। মোড়ল প্রথমেই জিজ্ঞেস করলেন, আচ্ছা, নিমাইকে শেষ কখন দেখেছিলে তোমরা? আজকে রাতে শুতে যাওয়ার সময়। উত্তরটা দেয় নিমাই বাড়ুজ্যের ছেলে মাধু। তার কি কারোর সাথে ঝগড়া হয়েছিল কিছুদিনের মধ্যে? না, তবে একদিন শঙ্করের সাথে বাবার কথা কাটাকাটি হচ্ছিল, শুনেছিলাম আমি। কি যাতা বকছিস? আমি নিমাই জেঠুর জমিতে মজুরি করি, পয়সা পাওনা ছিল তাই চাইতে গেছিলুম। আমাকে রোজ দিচ্ছে দেব করে ভাগিয়ে দিত। সেদিন তাই একটু জোরে কথা বলে ফেলেছিলুম, তা বলে এই কাজ আমি করিনি। আহা, আরে আমরা তো বলিনি এ কাজ তুই করেছিস। এমন ভাবে যে মানুষ কাউকে মারতে পারে, এটাই তো আশ্চর্যের। মানে? গ্রামের সকলেই একসাথে চমকে ওঠে। মানে তোমরা ওনার গলার কাজটা ভালো করে লক্ষ্য করেছিলে? গলা থেকে রীতিমতো কেউ মাংস ছেড়ে নিয়েছে মনে হয়। মানুষ খুন করলে তো গলা কুপিয়ে খুন করত বা গলা টিপে মারত। এইভাবে গলা খুপলে খুন করা তোমরা কখনো দেখেছো? ঠিক, কিন্তু বলেছ, মানে এটা তো ভেবে দেখিনি কখনো। সবার মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। সত্যি এইরকম ব্যাপার তারা আগে কখনো দেখেনি কিংবা শুনেওনি। শঙ্করকে দেখে মনে হয় না সে এত হিংস্র কাজ করতে পারে। নিমাই বাড়ুজ্যে ছিল টাকার কুমির, কিন্তু তার কোনো শত্রু থাকতে পারে এটা কারো জানা নেই। অতঃপর মোড়ল সবাইকে সাবধানে থাকতে বলে সভা ভঙ্গ করলেন। মোড়ল বরেন চাটুর্যে বাড়ি ফিরে দেখেন তার মা ঘরের দরজায় বসে আছেন। কি রে বরেন এলি? হ্যাঁ মা, তুমি এখনো বসে আছো? বসেই তো থাকি বাবা, কি আর করব। বসে বসে দেখি কত পাপ ঘিরে ধরেছে এই গ্রামটাকে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। এই দেখো আবার কাঁদে। তোমার শরীর খারাপ হয়ে যাবে মা। চলো 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 চলো, উঠে পড়ো। বরেন চাটুর্যে তাঁর মাকে বিছানায় তুলে শুইয়ে দেন। তিনিও ভালো করেই জানেন যা শুরু হয়েছে সেটা মোটেই ভালো লক্ষণ নয়। বরেন চাটুর্যের মা তার একমাত্র সম্বল। মায়ের ওপর ভক্তি থেকে তিনি বিয়ে করেননি। বিয়ের পর বউ যদি এসে মাকে দুচ্ছাই করে, মায়ের কষ্ট তিনি বোঝেন, কিন্তু কি আর করতে পারেন তিনি। সেদিনের মতো সকলেই ঘরে ফিরে যায়। ঠাকুরের নাম জপ করে ঘুমিয়ে পড়ে। আড়ালে আবডালে গাছের ওপর থেকে একজন যে সবার ওপরে দৃষ্টি রেখে চলেছে এটা কেউই বুঝতে পারে না। পরের দিন মাঠে ঘাটে ছেলে বউরা নিমাই বাড়ুজ্যের মৃতদেহ দেখতে পাওয়ার ঘটনা নিয়ে আলোচনা আরম্ভ করে দিল। দুপুরবেলা বাসন মাজতে ঘাটে আসে লতা। গ্রামের অন্য বউরাও ঘাটেই ছিল সেই সময়। তাকে ঘাটে নামতে দেখে তারা কথা বলা বন্ধ করে দেয়। লতা তার হাতের বাসন ঘাটে নামিয়ে রাখতেই মঙ্গলি জিজ্ঞেস করে, তা বলি তোমার বাচ্চারা সব ভালো তো? হ্যাঁ। চোখ না তুলেই উত্তর দেয় লতা, ভালো হলেই ভালো। গ্রামে যা চলছে, তোমার সংসারে থাকা অভিশাপের ফলেই আমরা এসব ভোগ করছি কিনা কে জানে। মঙ্গলি, তোর যেমন কথার ছিরি। কথাটা কবিরাজের স্ত্রী মালিনী বলে। মঙ্গলি নামে মঙ্গলি হলেও অত্যন্ত মুখরা স্বভাবের মেয়ে মানুষ। স্বামী শঙ্কর ছাড়া আর কারও কাছে বাগ মানে না। নিজের কোনো সন্তান হয়নি। অন্য লোকের স্বামী সন্তান নিয়ে সুখের সংসার দেখলে তার দু চোখ ঝলসে যায়। মঙ্গলির কথা লতার মনকে ক্ষতবিক্ষত করে তোলে। তবু লতা কোনো কথার জবাব দেয় না। সে জানে কথা বললেই কথা বাড়বে। মুখ নিচু করে সে নিজের কাজ করে চলে। কথার উত্তর না পেয়ে মঙ্গলীও এদিকে উসখুস করতে থাকে।
তারপর আর থাকতে না পেরে বলে, হ্যাঁ গা, বলছি পুরুতকে ডেকে একটু শান্তি সস্তায়ন করলে হতো না পুটির নামে। খবরদার বলে দিচ্ছি, তোমার এঁটো মুখে আমার মেয়ের নাম তুমি নেবে না। রাগে ফুঁসতে থাকে লতা। এইবার মঙ্গলি আগুনে ঘি ঢেলে ফেলেছে। সন্তান তো নেই, সন্তান হারানোর জ্বালা কি করে বুঝবে তুমি? ও মা গো, আমাকে খোঁটা দিচ্ছে। আমি তো ভালোর জন্যই বলছিলুম। আমারই পোড়া কপাল, এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। কোনো রকমে বাসন মাজা শেষ করে লতা উঠে পড়ে। কথাগুলো বলতে গিয়ে রাগে তারও চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। বাকিরা কেবল নীরব দর্শক হয়েই সবকিছু দেখতে থাকে। আসলে মঙ্গলির কথায় সকলেই কম বেশি উস্কানি দিয়েছিল। ঘরে এসে বাসনপত্র রান্নাঘরে নামিয়ে রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে লতা। তার স্বামী খগেন যে কখন রান্নাঘরে এসে ঢুকেছে তা সে বুঝতেও পারে না। ভর দুপুরবেলা কার জন্য মরা কান্না হচ্ছে শুনি? হ্যাঁ, আর যদি কখনো তোর কান্না শুনেছি ওই মুখে চেলা কাট গুজে দেবো, একদম বলে দিলাম। এতই যদি শোকের ইচ্ছে হয় অমন মেয়েকে পেটে ধরেছিলি কেন? খগেন গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। লতা কোনো রকমে দু চোখের জল মুছে গৃহস্থালির কাজে লেগে পড়ে। এখন তার সাহায্যের জন্য কেউ নেই। মাঠে ঘরে সব কাজ তাকে একাই করতে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর বাচ্চা মানুষ করার জন্য তাকে মাঠের কাজে যেতে হয়নি। লতার প্রথম সন্তান ছিল একটা মেয়ে, পুঁটি। খগেন এটা মেনে নিতে পারেনি। মেয়ের জন্মের পর থেকেই সে মেয়ে বউকে ত্যাগ করতে চেয়েছিল, কিন্তু মোড়ল তাকে অনেক বুঝিয়ে শান্ত করেন। তার 3 বছর পর লতা যমজ সন্তানের জন্ম দেয়। যমজ 2 ছেলে। খগেন খুশিতে মাঠে কাজ করা বন্ধ করে দেয়। তার মতে বাচ্চা মানুষ করার পর বউকে ঘরে বসিয়ে খাওয়ানোর কোনো মানে হয় না, খেতে হলে খেটে খেতে হবে। লতার মেয়ে পুঁটি তাই খুব ছোট বয়স থেকেই ভাইদের যত্ন নেওয়া এবং সংসারের কাজে পারদর্শী হয়ে উঠেছিল। তাও বাপ মেয়েকে 2 চোখে দেখতে পারত না। পান থেকে চুন খসলেই প্রচণ্ড মারত। এভাবেই লাথি ঝাঁটা খেয়ে বড় হচ্ছিল পুঁটি। মাথায় বুদ্ধি একটু কম এবং একটা চোখ কিছুটা ট্যাঁড়া ছিল তার। গ্রামের লোকেরা তাই অকারণে তাকে অপদস্থ করত, উল্টোপাল্টা নাম ধরে রাগাত, আরও অনেক কিছু বলতো। কিছু ব্যতিক্রমীও ছিলেন, যেমন মোড়ল এবং তার মা বিনোদিনী দেবী, আর কয়েকজন হাতে গোনা মানুষ। বিনোদিনী দেবীকে পুঁটি নিজের ঠাকুমার মতো দেখত। দুপুরবেলা ঠাকুমার কাছে আচার খাওয়া, চুলের উকুন বেছে দেওয়া, এইসব চলতেই থাকত। এইভাবে তার জীবনকে সে মেনে নিয়েছিল। কিন্তু তারপর, যাকে সে কথায় না হয় পরে আসা যাবে। 3 দিন পর 4র্থ দিনে নিয়ম মেনে যথারীতি নিমাই বাণুজ্যের শ্রাদ্ধ শান্তি হয়ে গেল। অপঘাতে মৃত্যু, তাই 4 দিনেই শ্রাদ্ধ শান্তির কাজ শেষ। গ্রামের সকলের মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে, মানুষ নয়তো কে? শঙ্করের দিনগুলো খুব কষ্টে কাটছিল। একে তো তার স্ত্রীর কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তার উপর আবার কাজের পয়সাও চোট গেল। পয়সা যার কাছ থেকে পেত তিনি এখন স্বর্গে। মাধুর কাছেও সে টাকা চাইতে গিয়েছিল, সেও টাকা নেই বলে ফিরিয়ে দিয়েছে। শঙ্করের অনেক দিনের শখ সে কবিরাজি শিখবে, এই নিয়ে সে কিছু পড়াশুনোও করেছিল, কিন্তু বাদ সাধল অভাব অনটন। সেই পড়া আর এগোলো না, যখন তার বাবা তাকে ভাগ চাষির কাজে লাগিয়ে দিলেন। এখন আর কোনো উপায় না পেয়ে খগেনের বাড়ির দিকে একবার যাবে ভাবছে শঙ্কর। খগেন লোকটা বদমেজাজি হতে পারে, কিন্তু টাকার কুমির। তাদের সংসারের কথা সবাই জানে, তাই আর 7-5 না ভেবে দুপুরে শঙ্কর খগেনের বাড়ি গিয়ে উপস্থিত হলো। খগেনদা, ও খগেনদা, আরে বাড়ি আছো নাকি? খগেনদা। কে রে? আরে আমি গো, আমি শঙ্কর। ও শঙ্কর, তো ভর দুপুরে কি মনে করে? হয় তোমার ভালো মন্দ খবর নিতে এসেছিলুম গো। কথা রাখার চেষ্টা করিস না, বলে ফেল যা বলতেইছিস। বলছিলুম যে তোমার জমিতে একটু কাজ জুটবে। কাজ? আমার জমিতে? কেন? মধুবাবু তোকে কাজে নেবে না বলেছে নাকি? আমি পয়সা চাইতে গেছিলুম, আমাকে পয়সা না দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই যা যা যা,
আমার কাছে কোনো কাজ নেই। যত ধান্দাবাজ আমার কপালেই জোটে। যা যা যা, ওসব কাজ ফাজ হবে না। শঙ্কর অপমানিত হয়ে খগেনের বাড়ি থেকে বেরিয়ে যায়। খগেনের এমন আচরণের কথা গ্রামের সবাই জানে। লোকটার পয়সা বেশি থাকায় কেউ খুব একটা বেশি ঘাঁটায় না ওকে, একই গ্রামের মোড়ল ছাড়া। খগেন গ্রামের অনেককে পয়সা ধার দেয়, সময় এলে সুদে আসলে সেটা মিটিয়েও নেয়। এই তো নিমাই বাণুজ্যেকেও সে বেশ কিছু টাকা ধার দিয়েছিল। এখন ভাবছে সেই টাকা কি করে আদায় করা যায়। খগেনের বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা চলে এসেছিল শঙ্কর। এই শঙ্কর, শোন 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 শোন। যখন সে পেছন থেকে ডাক শুনল তখন আবার ফিরে এলো। খগেন বলল, আরে শোন, তোকে কাজ দিতে পারি, কিন্তু একটা শর্তে। রাজি আছিস? হ্যাঁ, তুমি বলো না কি করতে হবে। সে আমি তোকে ঠিক সময় মতো বলবো। এই নে, এখন এই টাকাটা নে, যা। কথাটা বলে খগেন তার হাতে কটা টাকা গুঁজে দেয়। খগেনের এই আচরণে শঙ্কর বেশ আশ্চর্য হয়। সে কিছুক্ষণ হতভম্বের মতো চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর সেখান থেকে চলে যায়। শঙ্কর পয়সা নিয়ে মনের আনন্দে বাড়ি চলে আসে। সে বুঝতেও পারে না খগেন তাকে দিয়ে কি করানোর কথা ভাবছে। এই গ্রামে এইরকম অনেকে আছে যারা খগেনের কাছ থেকে টাকা ধার নিয়েছে কিন্তু ফেরত দিতে পারেনি। তারাই তাকে খবর দেয় গ্রামে তার থেকে বড় লোক কেউ হয়ে উঠছে কিনা। মোড়লের পদটা তার চাই, তার জন্য আধিপত্য বিস্তার করাটা খুবই দরকার। কানাঘুষো সে শুনেছিল নিমাই বাণুজ্যে নাকি পাশের গ্রামে জমি কিনে নেওয়ার ফন্দি করছিল। খগেনের পথের কাঁটা এইভাবে যে সরে যাবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। নয়তো তাকে নিজেকেই ব্যবস্থা করতে হতো, ঠিক যেমন এখন সে করল। শঙ্করের মতো জোয়ান ছেলেকে দুটো টাকার লোভ দেখিয়ে বশ করে রাখলে সময় মতো সে মাধুর সাথে লড়তে পারবে। ওই ধারের টাকা জমি নিয়ে উসুল করবে সে। নেহাতি তার ছেলে গণেশ আর কার্তিক ছোট আছে, নয়তো এ কাজ তাদেরকে দিয়েই করাতো সে। শঙ্করের মনটা বেশ ফুরফুর করছে। এর আগে সে কখনো অগ্রিম টাকা পায়নি। তার বউ মঙ্গলীও স্বামীর খুশিতে তাল মেলায়। সেদিন রাতে তাদের খাওয়া দাওয়া সারতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। মঙ্গলী অনেক কিছু রান্না করেছে। খাওয়া শেষ হলে শঙ্কর যে কখন আগামী দিনের স্বপ্ন বুনতে বুনতে ঘুমিয়ে পড়ে তা সে নিজেও বুঝতে পারে না। মঙ্গলী ঘাটে নামে বাসন মাজতে। চাঁদের আলো পুকুরের জলে পড়ে টলমল করছে। বাসন মাজা শেষ হয়ে যেতে সেগুলোকে ধুতেই যাচ্ছিল মঙ্গলী। এমন সময় জলের ওপর সে স্পষ্ট দেখতে পেল তার মাথার উপর দিয়ে ডানাওয়ালা বিশাল কিছু একটা যেন উড়ে গেল। অমনি তার লম্ফের আলো বাতাসের ঝটকায় নিভে গেল। ঘন অন্ধকারে একমাত্র চাঁদের আলোই এখন তার ভরসা। এত রাতে তার কিছু হলে ঘাটে কেউ তাকে বাঁচাতে আসবে না, এই ভেবে তার গা শিউরে উঠল। তাই বাসন ফেলে সে বাড়ির দিকে ছুটে যেতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে ভেসে এলো ডানা ঝাপটানোর সাথে সেই অদ্ভুত শব্দটা। তারপর তার চুলে একটা হ্যাঁচকা টান পড়ল। শঙ্কর, শঙ্কর, শঙ্কর! আরে ও শঙ্কর! সকালবেলায় লোকজনের চিৎকারে ঘুম ভাঙল শঙ্করের। তার নাম ধরেই সবাই ডাকছে। ধরফর করে উঠে বসল সে। দেখে অনেক বেলা হয়ে গেছে। অন্যদিন মঙ্গলীর বাসনপত্রের ঠোকাঠুকির আওয়াজে তার ঘুম ভাঙে, আজ সে গেল কোথায়? ঘরে তো নেই। তার ঘরের সামনে যে জটলা হয়েছে সেখান থেকে কেউ বলল, ওরে মাঠের দিকে গিয়ে দেখ কি হয়েছে। কথাটা শুনে তার মনে হয় মঙ্গলীর কোনো বিপদ হয়েছে, তাই সে ছুটতে থাকে মাঠের দিকে। ঠিক যেখানে নিমাই বাণুজ্যের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার সোজা গেলে
মাঠের মাঝে নিধু ঘোষের আম কাঁঠাল নারকেলের বাগান আছে। সেখানে লোকজন জটলা করে আছে। তাদের সরিয়ে সামনে গিয়ে শঙ্কর দেখে এ তো মঙ্গলী, কিন্তু সেই মঙ্গলীর শরীরে কোনো প্রাণ নেই। চোখ দুটো কপালে উঠে আছে, মুখটা হাঁ করা। মাথার খুলিটা ঘাড়ের দিক থেকে খুলে এসেছে, সেখান থেকে রক্ত ঘিলু সমস্ত কিছু বেরিয়ে এসেছে। মাথার চুলগুলো প্রচণ্ড আক্রোশে কেউ যেন ছিঁড়ে নিয়ে পাশে ফেলে রেখেছে। এই দৃশ্য দেখে শঙ্কর মাথা ঠিক রাখতে পারল না। কান্নায় মাটিতে আছড়ে পড়ল সে। গ্রামের লোকজন তাকে ধরে নিয়ে গেল অন্যদিকে। সবাই মিলে তাকে সান্ত্বনা দিতে লাগলো। কাঁদিস নি শঙ্কর, কাঁদিস নি। ভাগ্যের পরিহাস, কি যে কখন হয়ে যায় কে বলতে পারে। কেঁদো না, কেঁদো না। সবাই তো বুঝতে পারছো, গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, ঝড়। সকালে নিধু ঘোষ বাগানে এসে প্রথম এই দৃশ্য দেখতে পায়। তার অবস্থাও শঙ্করের মতো। একেই কিছুদিন আগের ঘটনার আতঙ্ক তাকে ভেঙে দিয়েছিল। আজ তারই জমিতে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার আর মাথার ঠিক নেই। গ্রামের লোকের বুঝতে বাকি থাকে না যে এমন নৃশংস কাজ কোনো মানুষের না। মঙ্গলীর দেহ সৎকার করতে রাত হয়ে যায়। শঙ্কর এতটাই ভেঙে পড়ে যে সবাই তাকে সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছিল। সংসারে আপন বলতে তার শুধু মঙ্গলই ছিল। সৎকারের কাজ শেষ হলে মোড়ল সবার বাড়িতে গিয়ে রাতের বেলা দরজা বন্ধ করে রাখতে বলেন। রাত্রে কেউ যেন বাইরে না বেরোয় সে ব্যাপারেও সতর্ক করে দেন সবাইকে। পরদিন সকালে মোড়ল গ্রামের সকলকে জড়ো করে সভা ডাকেন। তারপর আলোচনা শুরু হয়। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে মঙ্গলী শেষবার ঘাটে গিয়েছিল বাসন মাজতে। ঘাটে তার আধোয়া বাসন পাওয়া গিয়েছিল, আর শঙ্কর সেগুলো তাদের বলেই স্বীকার করেছে। শঙ্কর এই সভাতে আসতে চেয়েছিল, কিন্তু গ্রামের মানুষ অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে রেখে এসেছে। মোড়ল বলতে শুরু করলেন, দেখো, তোমরা সকলেই এতক্ষণে বুঝে গেছো এই কাজ মানুষের দ্বারা সম্ভব নয়। কে বা কিসে এ কাজ করেছে তা আমরা জানি না। আর একটা ব্যাপার লক্ষ্য করলে দেখবে, মৃত্যুগুলো রাতের দিকে কিংবা আঁধার থাকাকালীন হচ্ছে। তাই বলি কি, যতদিন না বোঝা যাচ্ছে এ কাজ কিসে করেছে, তোমরা রাতের দিকে আর খুব ভোরে ঘর থেকে বেরিও না, কেমন? এ নিশ্চয়ই ওই ডাইনির কাজ, মরেও শান্তি দেবে না গো। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন কথাটা বলে ওঠে। তারপর আরেকজন বলে, আগে বরেন্দা, আমি বলছিলাম যে ওই পুরোহিত মশাইকে দিয়ে একটু শান্তি সস্ত্রয়নের ব্যবস্থা করলে হতো না? মানে আমার বাবাও তো ওইভাবেই গেল, কি আর বলবো। গ্রামের পুরোহিত সেই সভায় উপস্থিত ছিলেন। তিনিও এক বাক্যে রাজি হয়ে গেলেন। ঠিক হলো, আজ তিনি সব জোগাড় করে রাখবেন, কাল সকালে পুজোয় বসবেন। সভা শেষ করে বাড়ি ফেরার পথে মোড়ল বরেন চাটুর্যের সাথে নিধু ঘোষের ছেলে হরনাথের দেখা হয়। বরেন জিজ্ঞেস করে, বৌমা কেমন আছে রে হর? কেমন আর থাকবে, এই সময়ে যেমন থাকা যায়। জানি রে, তোদের উপর দিয়ে যা গেল, কিন্তু পুঁটির সাথে যেটা হয়েছে সেটাও কিন্তু ঠিক হয়নি। আমি গ্রামে থাকলে এসব কিচ্ছু হতে দিতাম না। ঠাকমা কেমন আছে গো বরেন্দা? সারাদিনই কান্নাকাটি করে, থামাতে পারি না। আচ্ছা, হাসি রে, বৌমার খেয়াল রাখ। মঙ্গলী তোর দিদি ছিল? মঙ্গলী তারিণীর নিজের দিদি নয়, পিসির মেয়ে। হরনাথের সাথে তারিণীর বিয়ের ঘটকালিটাও মঙ্গলীই করেছিল। সেই দিদি আজ আর নেই। এদিকে খগেন আর লতার সেই যমজ ছেলে গণেশ আর কার্তিক দিদির মারা যাওয়ার পর থেকে কেমন যেন গুম মেরে গেছে। লেখাপড়ায় একটুও মনোযোগ নেই। ফ্যাল ফ্যাল করে এক দৃষ্টে কখনো দেওয়ালের দিকে, কখনো আকাশের দিকে তাকিয়ে থাকে।
যেন সবকিছু থেকেও তাদের কিছু নেই। তাদের বাবা খগেনের শত বকুনিও তাদের কানে আর ঢোকে না। খেতে দিলে খায়, নয়তো বসেই থাকে। দুজনেরই বয়স প্রায় 13 বছর। পাড়ার বন্ধুরা বিকেলে খেলার জন্য ডাকতে এলেও তারা যায় না। খগেন প্রথমে ব্যাপারটা এড়িয়ে গেলেও বর্তমানে তাদের নিয়ে বেশ চিন্তিত। এই রকম করে কতদিন চলবে কে জানে। তাই সে ছেলে দুটিকে কবিরেজের কাছে নিয়ে যায়। কবিরেজ নাড়ি পরীক্ষা করে বললেন, না না, শরীরে তো কোনো সমস্যা নেই, মনের উপর কোনো কারণে চাপ পড়ছে। স্নায়ু স্থিতিশীল করার একটা পাচন দিয়ে কবিরেজ কার্তিক গণেশকে ছেড়ে দেন। কার্তিক গণেশ তাদের মনের অবস্থাটা কাউকে বোঝাতে পারে না। দিদি মারা যাওয়ার পর থেকে রোজ রাতে কে যেন আসে, তাদের ঘরের জানালা ধরে দাঁড়িয়ে থাকে। এলোমেলো চুল, পিঠে দুটো ডানা, হাতে বড় বড় নখ। জানালার গড়াত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখে, কিন্তু মুখে কিছু বলে না। মুখটাও তারা ভালো করে দেখতে পায় না, কিন্তু ওদের খুব ভয় করে। ওরা দুজন দুজনকে আঁকড়ে ধরে শুয়ে থাকে। পরদিন কথা মতো পুরোহিত পুজোর জোগাড় করে রাখলেন। সকলে পুজোয় ভক্তি ভরে যোগদান করে। পুজোর শেষে সকলে তৃপ্তি করে প্রসাদ ভাগ করে খায় আর পুরোহিত সবার ওপর শান্তি জল ছিটিয়ে দেন। তারপর মন্ত্র পড়া কিছুটা মাটি বাড়ির বউদের হাতে দেন। তাদের নির্দেশ দেন এক মনে সেই মাটি যেন তারা তাদের বাড়ির চারপাশে ছড়িয়ে দেয়। সকলে বাড়ি ফিরে পুরোহিতের নির্দেশ মতো তাই করে। কিন্তু সেদিন রাত্রে যোগেন, বাবা যোগেন, যোগেন শোনে তার মা তাকে বাইরে থেকে ডাকছে। এত রাতে মা তাকে বাইরে থেকে ডাকছে কেন? কি হয়েছে মা? এই যে বাবা দেখে যা না, আমি পড়ে গেছি পা পিছলে। পড়ে যাওয়ার কথা শুনে সে ধরফর করে উঠে বসে। বাবা মারা যাওয়ার পর মা ছাড়া আর কেউই নেই তার। মায়ের কিছু একটা হয়েছে শুনলেই তার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে। মেঝের বিছানাতে সে ঘুমিয়েছিল। তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় হ্যারিকেনের মৃদু আলোয় একবারও খেয়াল করে না খাটের ওপর তার মা গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে এসে সে মাকে দেখতে পায় না। মায়ের খোঁজ করতে করতে সে ঘরের চারপাশে ছড়ানো মাটি অতিক্রম করে চলে এসেছে। সে বুঝতেও পারে না ঠিক তখনই তাদের পুরনো ভাঙা গোয়াল ঘরের চাল বেয়ে নেমে আসছে টিকটিকির মতো একটা শরীর। শুধু পেছন থেকে শুনতে পায়, পরদিন সকালে যোগেনের মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের যে বাঁশঝাড়টা রয়েছে তার ভেতর থেকে। তার গলার নলি আর তলপেটের নিচের অংশটা কেউ যেন ছিঁড়ে পাশে ফেলে রেখে গেছে। গ্রামের লোকজন এই দৃশ্য দেখে নিজেদের আর ঠিক রাখতে পারে না। সবাই একটা ব্যাপার দেখে তাজ্জব হয়ে যায়, এতদিন যারা মারা গেছে তাদের মধ্যে একমাত্র যোগেনের দেহ গ্রামের মধ্যে পাওয়া গেছে। আর যেভাবে মারা হয়েছে তাতে সে যে বেশ কিছুক্ষণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিল তা স্পষ্ট বোঝা যায়। কিন্তু গলা দিয়ে আওয়াজ করার মতো শক্তি সে মরণের অনেক আগেই হারিয়ে ফেলেছিল। আতঙ্কে যোগেনের মাকে সান্ত্বনা দেওয়ার কথা সবাই ভুলে যায়। শুধু মালিনী গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। কবিরাজের স্ত্রী হওয়ার জন্য বা অন্য কোনো কারণেই হোক, লোকের দুঃখে সে সব সময় ঝাঁপিয়ে পড়ে।
আর বাকি সবাই ভয়ে যে যার নিজের ঘরের দৌড় দেয়। শবদেহ দাহকার্য শেষ হওয়ার আগেই মোড়ল ছোটেন পাশের গ্রামে গুনিন ডেকে আনতে। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। যে গুনিনকে তিনি আনতে গিয়েছিলেন তাকে পাওয়া যায়নি, কোন এক দূরের গ্রামে গেছেন। তিনি ছাড়া আশেপাশের গ্রামে কোনো গুনিনই নেই। হতাশ হয়েই মোড়ল গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার আগে যেখানে ঘন গাছপালার বন শুরু হয়েছে সেখানে তিনি দেখতে পান গাছের ডালে কে যেন পা ঝুলিয়ে বসে আছে। অন্ধকারে ভালো করে দেখা যায় না, তাও বেশ বোঝা যাচ্ছে যে বসে আছে তার পিঠ পর্যন্ত খোলা চুল আর পিঠে দুটো ডানা। হঠাৎ সেই মূর্তি পেছনে ফিরে তাকায়। ভাঁটার মতো তার দুই চোখ জ্বলতে থাকে। নিকষ কালো গায়ের রং, সরু লিকলিকে শরীর নিয়ে মোড়লকে দেখে ঝুপ করে সে গাছ থেকে নেমে আসে। তারপর হাওয়ায় ভাসতে ভাসতে যেন তার দিকেই এগিয়ে আসতে থাকে। বরেন চাটুর্যে এতক্ষণ অবাক হয়ে দেখছিল, এবার তার ভয় করতে শুরু করলো। হঠাৎ সেই মূর্তির দৃষ্টি বরেনের মাথার উপর দিয়ে যায়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন একটা দেখে, তারপর পেছন ফিরে গ্রামের দিকে পালায়। এই বুঝি সে আবার কারো ক্ষতি করতে যাচ্ছে। এই কথা ভেবে বরেন চাটুর্যেও তার পিছু পিছু ছুটতে থাকেন। দাঁড়াও, ওদিকে যাবে না। পেছন থেকে আসা এক নারী কণ্ঠের আওয়াজে থমকে দাঁড়ান গ্রামের মোড়ল বরেন চাটুর্যে। এই গলার স্বর বরেন চাটুর্যের পরিচিত একদমই নয়, কিন্তু সেই স্বরে এমন আদেশ ছিল যা শোনার পর তিনি এক পাও নড়তে পারলেন না। পেছনে ফিরে দেখলেন একটি নারী মূর্তি তাঁরই দিকে হেঁটে আসছেন। পরনে একটা শাড়ি আর মাথায় একটা জটা। অন্ধকারে এইটুকুই শুধু দেখতে পেলেন বরেন চাটুর্যে। তার সামনে এসে নারী মূর্তি বললেন, তুমি পাশের গ্রামে গেছিলে গুনিন খুঁজতে? আমি তোমার কথা শুনে ছুটে এলাম। এখন বুঝতে পারছি তোমাদের কি সমস্যা। বরেন চাটুর্যে এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলেন। এখন সম্বিত ফিরে পেয়ে বললেন, তুমি তুমি কে মা? ও তোমায় দেখে পালালো কেন? লোকে আমাকে জটা মা বলে ডাকে। যাকে তুমি দেখলে এদেরকেই আমি মুক্তি দিতে আসি। হবুজগুলো বোঝে না, তাই আমাকে দেখে ভয় পায়। গলার স্বর শুনে এই নারী মূর্তিকে যুবতী বলেই মনে হয়। বরেন চাটুর্যে মনে মনে ভাবেন, বলে কি এই মেয়ে? এদের মুক্তি দেয়? এই এত হিংস্র অতি প্রাকৃতিক জীবের উপদ্রব শুরু হয়েছে কালিন্দী গ্রামে। এক এক করে 3 জনকে সে মেরে ফেলেছে। এই মেয়ে নাকি তাকে মুক্তি দেবে? আমি জানি মোড়ল, তুমি কি ভাবছ। আমার ওপর ভরসা করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। এখন চলো গ্রামের ভিতরে, অশ্বত্থ গাছের তলায়, তোমার বেদিতে। এই মেয়ে কি করে জানলো আমার বেদির কথা? মোড়ল মশাই মনে মনে বেশ চমকে উঠলেন, কিন্তু মনের কথা মনে রেখেই তিনি জটা মাকে নিয়ে এগিয়ে চললেন গ্রামের দিকে। নিঝুম গ্রাম, কেউ কোথাও নেই। বনের মধ্যে শুধু ঝিঁঝি ডাকছে। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল। তারা দুজনেই হেঁটে চলেছেন। মোড়ল চারপাশটা ভালো করে দেখছেন, কিন্তু সেই অতি প্রাকৃতিক জীবটির টিকিটিও তিনি দেখতে পেলেন না। কিছুক্ষণ হাঁটার পর তারা বেদির সামনে এসে পৌঁছলেন। বেদির সামনে এসে জটামা বললেন, তুমি আজ বাড়ি যাও। আমি এখানেই থাকবো সারা রাত। কাল সকালে তোমাদের সাথে কথা বলবো। তুমি নিশ্চিন্তে ঘুমোও আজ। কিন্তু কিন্তু ও যদি ফিরে এসে তোমার কোনো ক্ষতি করে? ফিরবে না। আমি থাকলে সে তোমাদেরও কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা বলে তিনি বেদির ওপর পদ্মাসনে বসেন। মোড়লের এই নিঝুম গভীর রাতে একা একজন যুবতী মেয়েকে ছেড়ে যেতে মন চায় না।
বাড়ি যেতে যেতে বারবার বেদির দিকে পেছন ফিরে দেখতে থাকেন তিনি। পরদিন সকালে গ্রামের লোকেরা ভয়ে ভয়ে বের হয় ঘর থেকে। কে জানে আজ আবার কার পালা ছিল মৃত্যুর কোলে ঢলে পড়ার। সবাই ঠিক আছে দেখে তারা যেমন স্বস্তি পায় তেমন অবাকও হয় অশ্বত্থ গাছের বেদির ওপর এক অসামান্য তেজস্বী যুবতীকে বসে থাকতে দেখে। পরনে লাল শাড়ি, মাথার জটায় রুদ্রাক্ষের মালা বাঁধা, গলাতেও রুদ্রাক্ষের মালা ঝুলছে, কপালে ছোট্ট কুমকুমের টিপ। শরীর থেকে যেন অদ্ভুত দীপ্তি ছড়িয়ে পড়ছে তাঁর। চোখ বন্ধ করে পদ্মাসনে বসে আছেন তিনি। গ্রামের লোকজন তাকে দেখার জন্য ভিড় করল। মোড়ল আগের দিন বাড়ি ফিরেছেন কিনা সে খবর নিতেও ভুলে যায় তারা। তাদের কৌতূহলী দৃষ্টির অবসান ঘটিয়ে জটামা চোখ খুলে তাকান। তার সামনেই দাঁড়িয়েছিল নিধু ঘোষের স্ত্রী শ্যামা। তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মা, কিছু খাবার দেবে? কথাটা শুনেই শ্যামার বুকটা কেমন যেন হু হু করে ওঠে। সে বলে, একটু বসো মা, আমি এক্ষুনি আসছি। বাড়ি গিয়ে হাতের সামনে সে যা পায়, আম, জাম, কলা, পাটালি সব নিয়ে ছুটে আসে। তারপর জটামায়ের হাতে খাবার তুলে দেয় শ্যামা। তিনি ভক্তি ভরে খাবার হাতে নিয়ে খাবারে প্রণাম করে খাওয়া শুরু করলেন। এতক্ষণে মোড়ল এসে উপস্থিত হয়েছেন। তাকে দেখে সকলে তাঁর কাছে ছুটে যায়। মোড়ল তাদের যতটা সম্ভব সব কথা গুছিয়ে বলার চেষ্টা করেন। মোড়লের কথা শুনে সকলের চক্ষু চড়ক গাছ। একমাত্র মোড়লই সেই ব্যক্তি যে সেই ভয়ঙ্কর জীবকে দেখার পরেও জীবিত আছেন। জটলা করা মানুষের ভিড়ে খগেনও ছিল। সে বলে ওঠে, সবে তো বুঝলাম, কিন্তু মেয়ে মানুষকে দিয়ে কি কাজ হবে? মেয়ে মানুষ আর কতদূর কি করতে পারবে? তার থেকে একজন পুরুষতান্ত্রিক মানুষের খোঁজ করে দেখলে আর একবার ভালো হতো না? ওই ভূত তাড়না আবার মেয়ে মানুষের কম্য নাকি? গ্রামের কেউ কেউ তার কথায় সায় দেয়। মোড়ল বলেন, খগেন, তোমার বউ লতা সারাদিন মাঠে অক্লান্ত পরিশ্রম করে, আর তার খাটুনির পয়সাতেই তোমার সংসার চলে। তখন তোমার মনে হয় না মেয়ে মানুষের পরিশ্রমে সংসার চলবে কি করে? মোড়লের কথায় খগেন ও তার সাথে যারা সায় দিয়েছিল তারা সকলে চুপ করে যায়। এদিকে জটামার খাওয়া শেষ হয়েছে দেখে মোড়ল সেই দিকে এগিয়ে যান। তার পেছন পেছন বাকিরাও এগিয়ে যায়। শুধু খগেন বাড়ির দিকে হাঁটা দেয়। জটামা বলেন, তোমরা সবাই বসো। এবার মোড়ল, তুমি বলো, এতদিন ঠিক কি কি হয়েছিল? মোড়লের সমস্ত কথা শোনার পরে জটামা বললেন, আমি শুনে যা বুঝতে পারছি, তোমাদের গ্রামে কোনো পিশাচিনীর প্রকোপ পড়েছে। পিশাচিনী? হ্যাঁ, পিশাচিনী। সে কোনো কারণে তোমাদের উপর রেগে উঠেছে। কিন্তু এমনটা কেন হলো? তোমাদের গ্রামে কি এই ঘটনা ঘটার আগে অস্বাভাবিক কিছু হয়েছে? না, মানে সেরকম কিছু না। সবাইকে চুপ করে থাকতে দেখে মালিনী উত্তরটা দেয়। মোড়লের বুক ফেটে যায়, তবু মুখ ফোটে না। লতা আর চোখে একবার সকলকে দেখে নেয়। জটামা বলেন, আজ আমি গ্রামটা ঘুরে দেখব, তারপর সন্ধ্যাবেলায় তোমাদের জানাবো কি করতে হবে। তারপর তিনি বেদি ছেড়ে উঠে সবাইকে বিদায় জানান। সকল গ্রামবাসী চলে গেলেও লতা তার ছেলে দুটিকে নিয়ে দাঁড়িয়ে থাকে। জটামা জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? কিছু বলবে? দেখুন না মা, আমার ছেলেগুলো কেমন ঘুম মেরে গেছে। নিজের থেকে কোনো কাজ করে না। খেতে দিলে খায়, ঘুম পাড়ালে ঘুমোয়, ঘর থেকে একটুও বেরোয় না। আগে তো এমনটা হতো না মা, সারাদিন দস্যিপনা করতো। দেখি তো বাচ্চা, আমার কাছে এসো। জটামা গণেশ আর কার্তিককে কাছে ডেকে নিয়ে ভালো করে দেখেন। এরপর ওদের দুজনকে অশ্বত্থ গাছের আড়ালে নিয়ে যান তিনি। তারপর গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে নিয়ে অবশিষ্ট খাওয়ার জলের সাথে মিশিয়ে কাদা জল তৈরি করে সেটা গণেশ আর কার্তিকের বুকে ভালো করে মাখিয়ে দেন। তারপর ওদের নিয়ে ফিরে এসে বলেন, এই যে মাটি মাখিয়ে দিলাম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
লতা ছেলেদের সাথে নিয়ে বাড়ি চলে যায়। জটামার বুঝতে বাকি থাকে না এই পরিবারের সাথে পিশাচিনীর কোনো রকম সম্পর্ক আছে। গ্রামের লোকেরা তাকে কিছু গোপন করে যাচ্ছে। এদিকে সকাল গড়িয়ে দুপুর নেমেছে। গ্রামের লোকজন সকালে সেই যে জটামার সাথে কথা বলে গেছে তারপর থেকে তাকে আর কেউ দেখতে পায়নি। অনেকে ভাবল সব শুনে তিনি হয়তো গ্রাম ছেড়ে চলে গেছেন। ঘাটের ধারে চুপচাপ বসেছিল লতা। এমন সময় পেছন থেকে শুনতে পায়, গ্রামের সকলে যখন ভয়ে দৌড় দিচ্ছে, তুমি ঘাটের ধারে একলা বসে কি করছো এই ভর দুপুরে? পেছন ফিরে তাকিয়ে লতা দেখে ঘাটের সিঁড়ির ওপর জটামা দাঁড়িয়ে আছেন। তার চোখে অদ্ভুত এক দীপ্তি। লতা মাথা নিচু করে উঠে দাঁড়ায়। জটামা জিজ্ঞেস করেন, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? লতা জল ভরা চোখে তার দিকে মুখ তুলে তাকায়। তারপর কান্নায় ভেঙে পড়ে সে। মা! শান্ত হও, শান্ত হও, সবটা আমাকে খুলে বলো, কি হয়েছে? মা, আমার মেয়ে। আগে কান্না শেষ করো, তারপর বলবে। মা, মা, পুটি আমার প্রথম সন্তান ছিল। মেয়ে বলে ওর বাবা ওকে মেনে নেয়নি। ওকে দুবেলা ভাতটুকুও খেতে দিত না পেট পুড়ে। কিন্তু মা, আমার মেয়ে ডাইনি নয়, ডাইনি নয়। শান্ত হও, শান্ত হও, মনে জোর রাখো। সেদিন দুপুরে পুঁটি এসেছিল এই ঘাটে বাসন মাজতে। তখন নিতু ঘোষের বৌমা তারিণীও এসেছিল বাসন নিয়ে। পরে শুনেছি তার নাকি মাথা ঘুরে যায় ঘাটে নামতে গিয়ে। 3 মাসের বাচ্চা ছিল তার পেটে। ঘাটে সে সময় মঙ্গলীও এসে পড়ে। তারিণী মঙ্গলীর পিসির মেয়ে। তারিণী নাকি মাথা ঘুরে পড়ে যাওয়ায় পুঁটি ওটা থেকে হেসে ফেলে। বিশ্বাস করো মা, আমার মেয়ের মাথার বুদ্ধিটা একটু কম ছিল, কিন্তু ওর কোনো খারাপ ইচ্ছা ছিল না। তাই নিজের ভুল বুঝতে পেরে যখন তারিণীর দিকে এগিয়ে আসে, ততক্ষণে তারিণীর গর্ভপাত হয়ে গেছে। মঙ্গলী এই দেখে আমার মেয়েকে ডাইনি ডাইনি বলে চিৎকার করতে থাকে। গ্রামের সকলে তখন ছুটে যায়। আমার বাড়ি থেকে ঘাট দূর হওয়ায় আমি শুনতে পাইনি। তারপর মঙ্গলী বোনকে ফেলে আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘাটের উপরে তোলে। গ্রামের লোকেরা সব কথা শুনে ওকে মারতে শুরু করে। তার কিছুদিন আগে ওই যোগেন আমার মেয়েকে জোর করে ওদের বাড়ির কাছের বাঁশবাগানে নিয়ে গিয়ে নোংরা ইঙ্গিত করে। পুঁটি তাকে আছড়ে দিয়ে চলে এসেছিল। যোগেন ওর মাকে মিথ্যে কথা বলে পুঁটি ওকে খারাপ ইশারা করেছিল। ও মেনে নেয়নি বলে ওকে আছড়ে দিয়েছে। তারপর যোগেনের মা আমার মেয়েকে ডাইনি অলক্ষ্মী বলে গালাগাল দেয়। পুঁটি আমাকে সব কথা বলেছিল, ও মিথ্যে বলতো না। সেদিন ঘাটে ও সবার মারধর সহ্য করতে না পেরে বাড়ি থেকে দৌড়ে আসে, কিন্তু দোরগোড়ায় ওর বাবা দাঁড়িয়েছিল। ও আসছে দেখে দরজা বন্ধ করে দেয়। গ্রামের লোকের চিৎকার চেঁচামেচি শুনে আমি বেরিয়ে আসি। তখনই শেষবারের মতো আমার মেয়েটাকে আমি দেখি। তারপর আমি দরজা খোলার চেষ্টা করলে ওর বাবা আমাকে মারধর শুরু করে। আমাকে আর আমার ছেলে দুটোকে একটা করে বন্দি করে দেয়। শুনেছি নিমাই বাড়ুর লাঠির আঘাতে আমার মেয়ের ঘাড় ভেঙে যায়। বাকি প্রাণটুকু আর সকলে মিলে শেষ করে ফেলে। আমাকে যখন মোড়ল মশাই এসে দরজা খুলে দেন, তখন সব শেষ। ওর বাবা তো মেয়ের সৎকার পর্যন্ত করতে চায়নি, আমিই করি। মোড়ল মশাই গ্রামে থাকলে এত কিছু হতে দিতেন না। তিনি নিতু ঘোষের সাথে পাশের গ্রামে গিয়েছিলেন চাষের কাজের ব্যাপারে। মোড়ল মশাই আর তার মা মেয়ের মতো ভালোবাসতেন পুটিকে। সেদিন তার মা আর হরণার চেষ্টা করেছিল বাধা দেওয়ার, কিন্তু সকলের কাছ থেকে আমার মেয়েটাকে বাঁচাতে পারেনি আমার মেয়েটাকে বাঁচাতে। একটানা এত কথা বলার পর লতা কান্নায় ফেটে পড়ল। জটামা তার 2 হাত ধরে বললেন, তুমি বাড়ি যাও, আমি তোমার সব কথা শুনেছি।
কথা না বাড়িয়ে লতা চোখ মুছতে মুছতে বাড়ির পথে চলে যায়। সেদিন বিকেলে শ্যামা উঠোন ঝাঁট দিচ্ছিল। প্রতিদিন ঝাঁট দেওয়া শেষ হলে সে পুকুর থেকে শুদ্ধ হয়ে এসে সন্ধ্যা প্রদীপ দেখায় তুলসী মঞ্চে। দরজার সামনে সকালে দেখা যুবতীকে দেখে প্রথমটা সে একটু থতমত খেয়ে যায়। সম্বিত ফিরলে ঝাঁটা ফেলে সে দরজার দিকে এগিয়ে যায়। তুমি এসেছো মা, কি সৌভাগ্য! এসো এসো এসো, বসো আমার ঘরে। জটামা দাওয়ায় শ্যামার বিছিয়ে দেওয়া আসনে এসে বসেন। তোমাদের বাড়ি এলাম একটা ব্যাপারে একটু অনুমতি নিতে। তোমার কর্তাকে যদি একবার ডেকে দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এক্ষুনি ডাকছি। ওগো শুনছো? শ্যামা ঘরের ভেতরে চলে যায়। জটামা পেছন ফিরে তাকাতেই দেখেন পাশের ঘরে ঘোমটা পরা একজন স্ত্রীলোক দরজার সামনে থেকে ব্যস্তভাবে ঘরের দিকে ঢুকে যায়। তার বুঝতে বাকি থাকে না এটাই তারিণী। ততক্ষণে ভেতর থেকে নিধু ঘোষ এসে উপস্থিত হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, বলুন মা, কি জানতে চান? তোমার ওই মাঠের মাঝে বাগানটায় আমি আজ রাতে বসে সাধনা করব, তোমার কাছ থেকে তারই অনুমতি নিতে এসেছি। আমার কোনো আপত্তি নেই মা, আপনি নিশ্চিন্তে সাধনা করুন, আমরা কেউ বাধা দেব না। আপনার কোনো সাহায্য লাগবে? না, আপাতত তোমার অনুমতিই যথেষ্ট। আমি আজ আসি। শ্যামা শশব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে হাঁক দেয়। মা, দুটো ফল নিয়ে যাও। তারপর ঝুড়ি বোঝাই করে ফল মিষ্টি নিয়ে আসে জটামার কাছে। আরে উনি এত বয়ে নিয়ে যাবেন কি করে? তুমি বরং আমায় দাও, আমি ওনাকে মাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চলুন মা। জটামাকে সঙ্গে নিয়ে নিধু রওনা দেয়। যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে জটামা বলেন, এই আমের মতোই মিষ্টি তোমার একটা নাতনি হবে। শ্যামার গলা বুজে আসে। দু চোখ দিয়ে মনের বাঁধন খুলে জল গড়িয়ে পড়ে। নিধু বাগান পর্যন্ত ফল মিষ্টির ঝুড়ি দিয়ে বিদায় নেয়। জটামা কাঠকুটো সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন। এমন সময় হঠাৎ মোড়ল এসে উপস্থিত হন সেখানে। আমাকে মাফ করবেন মা, নিধুর সাথে আপনাকে আসতে দেখে আমি ছুটে আসি। আমার আপনার সাথে কিছু কথা আছে। ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু কিন্তু তাও আমি বলবো, আপনি যা ভাবছেন এটা তা নয়। আমি কি ভাবছি? আমি দেখেছি মা, আপনি লতার সাথে দুপুরে কথা বলছিলেন। আপনি ভাবছেন পুঁটি তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। আমি আমি নিজের চোখে দেখেছি ওর মৃতদেহ দাহ হতে। মৃত মানুষ কি করে ফিরে আসবে বলুন? পুঁটির উপর এতই যদি মায়া, তাহলে পুঁটির মৃত্যুর বিচার করলে না কেন? বিচার করলে তো পুরো গ্রামকেই শাস্তি দিতে হয় মা, কয়েকজন ছাড়া। কি করে করি সেটা? বিচার যখন করতেই পারবে না, মোড়ল হয়েছিলে কেন? মোড়লের হৃদয় পুঁটির মৃত্যুতে প্রথম থেকেই শোকাচ্ছন্ন ছিল। এই কথাটা যেন সেই আঘাতে নুনের ছিটে দিল। সত্যি তো, তিনি তো কিছুই করতে পারেননি। জটামা বলেন, মোড়ল, এখন ঘরে যাও। আমি কাল সকালে তোমাদের সাথে কথা বলবো। আর গ্রামের লোককে জানিয়ে দিও রাতে এই দিকে যেন কেউ না আসে। গতকালের দেখা জটামার সাথে আজকের দেখা জটামার অনেক তফাৎ। আজ তিনি যেন রাগে অগ্নিবর্ণা। বিকেলের পড়ন্ত আলোয় তাকে আরও রক্তিম দেখাচ্ছে। তাই কথা না বাড়িয়ে মোড়ল বিদায় নেন আর গ্রামের সকলকে জানিয়ে দেন রাতে কেউ যেন নিধু ঘোষের বাগানের দিকে না যায়। রাত তখন গভীর। বাগানের মাঝে ধিকি ধিকি আগুন জ্বলছে। শ্যামার দেওয়া ফলের ঝুড়ি থেকে একটা আম নিয়ে সেই হুতাসনে আহুতি দেন জটামা। আগুনে পুড়ে সেই আম কিছুক্ষণের মধ্যেই একটা অদ্ভুত গন্ধের সৃষ্টি করে। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। হঠাৎ ঝিঁঝি পোকা আর কাঠ পোড়ার শব্দ ছাড়িয়ে শোনা গেল আর একটা শব্দ, ডানা ঝাপটানোর আওয়াজ। বাগানের গাছগুলোর ওপর দিয়ে কি যেন একটা উড়ে গেল। জটামা যেমন শান্ত ছিলেন তেমনভাবেই বসে রইলেন। কিছুক্ষণ পর তার সামনে নেমে এলো নিকষ কালো অন্ধকার। মণিবিহীন দুই চোখে শতাব্দী প্রাচীন বিভীষিকা।
মুখের মধ্যে খুদে খুদে অসংখ্য দাঁতের সারি, আর পিঠে সেই দুটো ডানা। সবচেয়ে আশ্চর্যের জিনিস তার মুখের গড়ন। এই মুখের সঙ্গে জটামা আগেই পরিচিত হয়েছেন। তিনি বললেন, ঘাটের ধারে যখন তোমার গায়ে হাত দেই তখনই বুঝে যাই তুমি কে। এই সংসারে এমন কিছু জীব আছে যারা মানুষের সাথে বাস করে কিন্তু মানুষ নয়। বেশভূষা দেখে কেউ কিছু বুঝতে পারবে না, কারণ তোমরা সমস্ত গুণ নিজের ইচ্ছা মতো আড়াল করতে পারো। হতে পারে তোমরা হিংস্র প্রকৃতির, কিন্তু যখন তোমরা নিজেদের স্বরূপে প্রকট হও তখন বুঝতে পারি তোমাদের সাথে খারাপ কিছু নিশ্চয়ই হয়েছে। যেমন তোমার মেয়েকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে, তাই তো লতা? তোমাদের মতো পিশাচিনীর একটাই দুর্বলতা, স্বামী সন্তান নিয়ে ঘর করা। তাই সংসারের খারাপ হোক এমন কোনো কাজ সাধারণত তোমরা করো না। গ্রামের লোক খেয়াল করলেই ব্যাপারটা বুঝতে পারত। তুমি উদয়াস্ত মাঠে পরিশ্রম করো, অথচ কখনো শরীর খারাপ হয় না। বলতে পারো হয়তো গ্রামের জলহাওয়া এই রকম, কিন্তু বছরের 365 দিনই কি একই রকম যায়? কাল তুমি মোড়লকে আক্রমণ করার জন্য ওখানে বসেছিলে না? মোড়ল তার সাথে গুণিন নিয়ে আসবে এই কথা তুমি জানতে, তাই তার উদ্দেশ্যেই তুমি সেই বনে বসেছিলে। তোমার পরিকল্পনা ছিল গুণিনকে ভয় দেখিয়ে তাড়ানোর, কিন্তু আমাকে দেখে ভয়ে পালিয়ে এলে। এমনিতে তোমরা প্রচ্ছন্ন অবস্থায় থাকলে তখন ভগবানের মন্দিরে গেলেও তোমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু একবার প্রকট হলে কোনো শুভ জিনিসই আর সহ্য করতে পারো না। আমার উপস্থিতি তোমাকে সেই পবিত্র ইঙ্গিত দিয়েছিল, তাই তুমি পালিয়ে যাও। তুমি এখন যে আমার কাছে আসতে পেরেছ সেটা শুধু আমি চেয়েছি বলে। তোমাদের মতো পিশাচিনীদের নিজেদের সত্তা প্রকট করা ছাড়াও নানা জনের নানা রকম গুণ থাকে। যেমন এই ক্ষেত্রে তোমার গুণ হলো গলা নকল করা। অনেকে আবার আক্রমণের সময় বাকশক্তি হরণও করে। তোমাদের তো 18 বছর বয়স হলে তবেই নিজেদের ব্যাপারে জানতে পারো, আর নিজেদের ক্ষমতা নিজের কন্যা সন্তানের মধ্যে দিতে পারো। সেই জন্য তোমার প্রথম সন্তান পুঁটি ছিল মেয়ে। তার মধ্যেও এই পিশাচিনী সত্তা ছিল, কিন্তু প্রচ্ছন্ন অবস্থায়, এবং তার বয়স কম ছিল, তাই দুঃসময় সে নিজেকে বাঁচাতে পারেনি। খগেন যখন তোমাকে ঘরে বন্দি করে দেয় তখন গণেশ আর কার্তিকের সামনে না চাইতেও তোমার পিশাচিনী সত্তার কিছু বিকৃতি প্রকাশ হয়ে যায়। এটাই কারণ তাদের গুম মেরে যাওয়ার। এছাড়াও রোজ রাতে তুমি যখন তোমার শিকারের উপর নজর রাখতে বের হও তখন খগেনকেও মারার চেষ্টা যে করো না তা নয়, কিন্তু তোমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজেকে সংবরণ করো। রোজ রাতে যে তারা জানালায় তোমাকেই দেখে, তাদের মা কে? তুমি হয়তো ভাবছো প্রথমের কথাগুলো হয়তো আমার আগে থেকে জানা থাকলেও শেষের কথাগুলো আমি কি করে জানলাম। কার্তিক গণেশকে যখন অশ্বত্থ গাছের নিচে আড়ালে নিয়ে যাই তাদের ভরসা দেওয়ায় তারাই এসব বলে। প্রথমে কিছুটা সন্দেহ থাকলেও দুপুরবেলা ঘাটে তোমায় স্পর্শ করার পর স্পষ্ট বুঝতে পারি কার্তিক গণেশ মিথ্যে বলেনি। পুটির সাথে যা হয়েছে তা অত্যন্ত অমানবিক, তাই তার দোষীরা শাস্তি পাবেই। এখন আমি যা বলবো সেটা ভালো করে শুনবে, আমার কথার নড়চড় যেন না হয়। তোমাকে তোমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ আর নিতে হবে না, ওই কাজ তুমি আমার ওপর ছেড়ে দাও। আমি তোমার কথা কাউকে জানাবো না, তার বদলে তুমি তোমার স্বরূপে আর কখনো প্রকট হবে না। চুপ করে সব কথা শুনছিল লতা। সেই ভাঁটার আগুনের মতো চোখগুলো যেন কিছুটা করুণী হয়ে উঠেছিল। কথা শেষ হতে সে উঠে দাঁড়ায় এবং ধীর পায়ে কিছুটা পিছিয়ে যায়। তারপর দু ডানা মেলে যেভাবে এসেছিল সেইভাবেই ফিরে যায় সে। এই পিছিয়ে যাওয়ার কারণ হলো তার এই কথায় সম্মতি আছে। যদি সে ডানার ঝাপটায় আগুন নিভিয়ে দিয়ে যেত তার মানে সে সম্মতি দেয়নি। পরদিন সকালে মোড়ল সকলকে অশ্বত্থ গাছতলায় বেদিতে ডাকলেন।
হঠাৎ এমন জরুরি তলব পেয়ে অনেকেই ঘুম জড়ানো চোখে উঠে আসে। গাছতলায় জটামাকে দেখতে পেয়ে তারা খানিকটা অবাকই হয়ে যায়। তিনি এখনো গ্রামে আছেন। জটামা বলেন, আমি তোমাদের সমস্যা থেকে মুক্তি দিতে আজ রাতে একটা যজ্ঞ করব। যজ্ঞের উপকরণের ফর্দ আমি মোড়ল মশাইকে দিয়েছি। তোমাদের সকলকে এই ব্যাপারে সাহায্য করতে হবে। আমার সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাহায্য চাই। আমার 3 জন এমন পুরুষকে লাগবে যারা পুণ্যবান। এই যজ্ঞে তারাই আহুতি প্রদান করবে। আছে কি এমন কোনো 3 পুণ্যাত্মা? গ্রামের লোক সবার প্রথম যাকে নির্বাচিত করল তিনি হলেন মোড়ল বরেন চাটুর্যে। এরপর ঠিক করা হলো পুরোহিত মশাইকে, কিন্তু তার পায়ে চোট লেগেছে। বসে যজ্ঞে আহুতি দিতে পারবেন না বলায় কবিরাজকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হলো। তৃতীয় ব্যক্তি হিসেবে হরনাথ এগিয়ে এসেছিল, কিন্তু খগেন তাকে দমিয়ে দিয়ে বলল, না না, আমি থাকতে তুই আবার কেন ঝামেলা নিবি? এখন তোর বাড়ির লোকের কাছে থাকাটা খুব দরকার। আমি দেব যজ্ঞে আহুতি। খগেন এইভাবে নিজে থেকে এগিয়ে আসায় কেউ কোনো প্রতিবাদ করতে পারল না। অগত্যা ঠিক হলো মোড়ল, কবিরাজ এবং খগেন হবেন যজ্ঞের সাথী। খগেন মনে মনে ভাবল, মেয়ে মানুষটা তাহলে বুঝেছে পুরুষ মানুষ ছাড়া এসব কাজ হয় না। জটামার কথা মতো সকলে মিলে যজ্ঞের উপকরণ সংগ্রহ করতে শুরু করল। যজ্ঞের জন্য একটা ফাঁকা জায়গার প্রয়োজন ছিল। মাঠের ধারে শ্মশানের পাশে এইরকম একটু ফাঁকা জমি ছিল, সেখানেই যজ্ঞের ব্যবস্থা করা হলো। জটামার কথা মতো মাঝরাতে গ্রামবাসীরা হাজির হলো যজ্ঞের জায়গায়। 3 জন পুণ্যাত্মা আজ দুপুরে হবিষ্যি খেয়ে শুদ্ধ বস্ত্রে উপস্থিত হয়েছেন। এই সবের মাঝে উপস্থিত ছিল না শুধু লতা। জটামার যজ্ঞের জোগাড় শেষ হলে সেই 3 জনকে যজ্ঞকুণ্ডের সামনে বসতে আদেশ দেন তিনি, এবং নিজে চোখ বন্ধ করে যজ্ঞ আরম্ভ করেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলতে সকলে ভয় পেয়ে যায়। এ কাকে দেখছে তারা? দেহের সেই সৌম্যদীপ্তি এখন লাল তেজস্বীতে পরিণত হয়েছে। চোখ দুটো রক্ত জবার মতো লাল। এরপর শুরু হয় যজ্ঞে আহুতি। 3 জনে আহুতি দেওয়া শুরু করে। তাদের 3 জনকে আহুতি চালিয়ে যেতে বলে জটামা শুরু করেন দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ। ওম বরদে দেবী পরম জ্যোতি ব্রহ্মণে স্বাহা। তার গলার স্বর শুনে গ্রামবাসীদের বুক কেঁপে ওঠে। মেয়েলি কণ্ঠস্বর, অথচ কি গম্ভীর। মন্ত্রোচ্চারণ, যজ্ঞের আগুনের ধোঁয়া সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয় চারপাশে। সকলের মনে হয় তারা যেন আর এই পৃথিবীতে নেই, অন্য কোনো এক জগতে চলে এসেছে। যজ্ঞের আগুন ধীরে ধীরে গগনচুম্বী হতে থাকে। আহুতি তবুও বন্ধ হয় না। এমন সময় মূল আগুন থেকে 3টে শিখা আলাদা হতে থাকে। সেই 3টে শিখা 3 জনের দিকে ছড়িয়ে পড়ে। মোড়ল সেই শিখা মাথা পেতে নেয়, যে কারণে তার চুল কিছুটা পুড়ে যায়। চারিদিকটা সেই পোড়া চুলের গন্ধে ভরে ওঠে। খগেনের মুখটা ঝলসে যায় খানিকটা, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে কেমন যন্ত্রচালিতের মতোই বসে থাকে। কবিরাজ আর্তনাদ করে ওঠে, কারণ আগুন তার হাত পুড়িয়ে দিয়েছে। 3 জনই আহুতি দেওয়া বন্ধ করে দেয়। গ্রামবাসীদের চোখের পলক পড়ছে না। এরপর শোনা যায় জটামার কণ্ঠস্বর। বলো কবিরাজ, কি পাপ করেছিলে? যজ্ঞের আগুন ঝলসে দিল কেন তোমাকে? তারিণীর গর্ভপাত আমি করিয়েছিলাম। খগেনের কথায় আমার স্ত্রী, মানে মালিনী, নিধুর বউয়ের অবর্তমানে খাবারে ওষুধ মিশিয়ে দেয়।
আমার মেয়ের বিয়ের সময় আমি খগেনের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেটা শোধ দিতে পারিনি। আর দিতে পারিনি বলে ও যখন আমাকে যা করতে বলে তাই করতে হয়। যোগেনের মা পুঁটিকে ডাইনি বলেছিল, কিন্তু ওর দোষ ছিল না, দোষ যোগেনের ছিল। ও পুঁটিকে নোংরা ইঙ্গিত করে। আমি আড়াল থেকে সব লক্ষ্য করেছিলাম, কিন্তু কিছুই বলিনি। খগেনের বিরুদ্ধে যেতে চাইনি আমি, কারণ আমি আগে থেকেই জানতাম খগেন পুটিকে সরাতে পারলেই বাঁচে। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো মা। গ্রামের লোক ঘটনার আকস্মিকতায় অবাক হতেও ভুলে যায়। আবার শোনা যায় জটামার কণ্ঠস্বর, খগেন, তোমার পাপ কি? খগেন আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে, আমি কবিরাজের কাছ থেকে ওষুধ এনে পুটিকে পাগল করে রাখতাম। আমি চেয়েছিলাম ওকে আস্তে আস্তে পাগল করে মেরে ফেলবো। নিধু ঘোষ আমার থেকে বেশি বিত্তবান হয়ে যাচ্ছিল। আমি প্রতিযোগিতা পছন্দ করি না, তাই তাকে বিনষ্ট করার উপায় খুঁজতে থাকি। কুটির সেদিন তারিণীর কাছে থাকাটা কাকতালীয় ছিল। এক ঢিলে দুই পাখি মরেছে দেখে আমিও খুশি হয়েছিলাম। মোড়লের পাপের কথা সবাই জানো, তবে মোড়ল তোমাকে বলছি, তোমার কাছ থেকে ন্যায় বিচার সবারই প্রাপ্য, তা দোষী একজন হোক বা সারা গ্রামবাসী। মোড়লের সাথে সাথে সকলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, না জেনে তারা কত বড় ভুল করে ফেলেছে। কিন্তু এরপর যা হলো তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। খগেন উঠে দাঁড়িয়ে যজ্ঞের কুণ্ডের দিকে পা বাড়ায়। নিমেষের মধ্যে সেই নিভু নিভু আগুনে যেন আহুতি পড়ে। সেই আগুন গ্রাস করে খগেনকে। সবাই দেখতে পায় একটা সূর্য শিখা খগেনকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে, আর তার সাথে শোনা যায় খগেনের কান ফাটানো আর্তনাদ। কতক্ষণ তারা এই ভয়ানক দৃশ্য দেখেছে তা কারো মনে নেই। যখন সবাই সম্বিত ফিরে পায়, তারা দেখে যজ্ঞের কুণ্ডে খালি ছাই পড়ে রয়েছে। জটামার দিকে দৃষ্টি যেতেই তারা দেখল তার চোখ এখন স্বাভাবিক। সদ্য বৃষ্টির জলে স্নাত গাছেদের যেমন দেখতে লাগে, তাকেও সেই রকম দেখতে লাগছে। তোমরা সবাই এবার ফিরে যাও। যে এসেছিল সে চলে গেছে, আর ফিরবে না। মোড়ল এতক্ষণ চুপ করে পাথরের মতো বসেছিল। সবাই চলে যাওয়ার পর তার হুঁশ ফিরল। জটামাকে খুঁজতে গিয়ে দেখলেন তিনি প্রস্থানের পথ ধরেছেন। মোড়ল জিজ্ঞেস করেন, মা গো, তুমি তো বলে গেলে না আসলে পিশাচিনী কে ছিল? সব প্রশ্নের উত্তর জানতে নেই মোড়ল, কিছু কথা অজানা থাকলেই ভালো। ভোরের আলো ফুটে আসছে। জটামা সেই দিকেই আস্তে আস্তে এগিয়ে চললেন। মোড়ল এক দৃষ্টিতে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। কিছুই তো জানা হলো না তার থেকে। তার জন্ম, বংশ পরিচয়, তিনি কোথায় থাকেন, তার আসল নাম কি। থাক, কিছু কথা অজানা থাকাই বোধহয় ভালো। এর ঠিক 1.5 বছর পরে তারিণীর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। ভালোবেসে তার নাম রাখা হয় পুঁটি। সেই ঘটনার পর থেকে গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। লতা দিব্যি আছে গণেশ কার্তিককে নিয়ে। তারা এখন বড় হয়েছে। মাকে
কাজে সাহায্য করে। মোড়ল মশাইয়ের মা সেই ঘটনার পর থেকে শান্ত হয়ে গেছেন। এখন ঘোলা চোখে বুড়ি যেন কাকে খুঁজে বেড়ান মাঝে মাঝে। জটামার হদিশ মোড়ল আর কোথাও পাননি। কবিরাজ আর তার স্ত্রীকে তিনি এক ঘরে করে দিয়েছেন, শুধু শঙ্করকে যাওয়ার অনুমতি দিয়েছেন তাদের বাড়িতে। সে এখন কবিরাজি শিখছে। এতক্ষণ আপনি শুনছিলেন ইপ্সিতা মল্লিকের কাহিনী কালিন্দী, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখিকা ইপ্সিতা মল্লিককে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। বরেন চাটুর্যের চরিত্রে কুন্তল, শঙ্কর, হরনাথ এবং কবিরাজের ভূমিকায় অপূর্ব, লতার চরিত্রে রীতি, মঙ্গলী বৃদ্ধা এবং মহিলার ভূমিকায় সঙ্গীতা, খগেনের চরিত্রে দীপক, শ্যামা এবং মালিনীর ভূমিকায় মৌ, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন এবং জটামার ভূমিকায় দেবলীনা। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।